जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज का निये एससी डब्ल्यूबीएसएससी ग्रुप सी एंड डी मक टेस्ट नम्बर 37 ठीक है। तो अलरेडी আমরা যেটা মক টেস্ট আগেকার মতনই আমি বলে রাখি যে মক টেস্ট যেটা আছে 1 থেকে 36 পর্যন্ত যেটা আছে 1 থেকে 36 পর্যন্ত মক টেস্ট এই চ্যানেলটির প্লেলিস্টে আপলোড করা আছে। তো সেটি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে। তো সম্পূর্ণ নতুন সিলেবাসের ওপর আলোচনা করা আছে, ভিডিওটি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য ঠিক আছে। তো চলো শুরু করি ফার্স্ট পার্ট। তো আজকের ফার্স্ট পার্ট যেটা আছে সেটা প্রতিবারের মতোই সেকশন 1 থাকছে, যেখানে ইংলিশ থাকছে টোটাল 10টি প্রশ্ন নতুন সিলেবাস অনুসারে, এবং তারপর থাকবে সেকশন 2 বা দ্বিতীয় পার্ট, সেখানে থাকবে জিএসকে বা জিএস ঠিক আছে। তো চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করি। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিক্স প্রিপোজিশনের উপর দেওয়া আছে, বলছে ডেসপাইট সেভারাল ওয়ার্নিংস ফ্রম দ্য ম্যানেজমেন্ট হি রিমেইনড নেগলিজেন্ট ড্যাশ হিজ প্রাইমারি ডিউটিস। তাহলে ডেসপাইট সেভারাল ওয়ার্নিং ফ্রম দ্য ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্ট থেকে অনেকগুলি ওয়ার্নিং থাকার সত্ত্বেও হি রিমেইনড নেগলিজেন্ট ড্যাশ ইজ প্রাইমারি ডিউটিস। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অফ। সঠিক উত্তর হবে অফ ঠিক আছে। কারণ কি, কারণ যখন আমরা নেগলিজেন্ট স্ট্যান্ডার্ড যে ফিক্স প্রিপোজিশন আছে সেই স্ট্যান্ডার্ড ফিক্স প্রিপোজিশনে নেগলিজেন্টের সাথে আমরা অফ ইউজ করি। এই যে অফ ইউজ করি কখন? যখন এর মিনিং হয় কেয়ারলেস অ্যাবাউট ওয়ান্স জেনারেল ডিউটি অর রেসপন্সিবিলিটি। তাহলে কেয়ারলেস অ্যাবাউট ওয়ান্স জেনারেল ডিউটি ঠিক আছে। কারো যে কাজ আছে বা কর্তব্য আছে সেই কর্তব্য সম্পর্কে যে কেয়ারলেস ঠিক আছে, এই কেয়ারলেস থাকার সময় যেটা আছে তখন আমরা নেগলিজেন্টের সাথে অফ ইউজ করি। আর নেগলিজেন্টের সাথে ইন কখন হয়? যখন সামওয়ান ইউজ ফর স্পেসিফিক টাস্ক, কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে আমরা নেগলিজেন্টের সাথে, এই যে নেগলিজেন্ট যেটা আছে এই নেগলিজেন্টের সাথে আমরা ইন ইউজ করি। যখন কোনো স্পেসিফিক কাজ হবে তখন নেগলিজেন্টের সাথে ইন ইউজ হচ্ছে, কিন্তু নেগলিজেন্ট অফ যখন হবে তখন হবে কি কেয়ারলেস অ্যাবাউট ওয়ান্স জেনারেল ডিউটি অর রেসপন্সিবিলিটি ঠিক আছে, রেসপন্সিবিলিটি বুঝতে পারলাম। এরপর আসছি দ্বিতীয় প্রশ্ন, আবার আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে? দ্য ম্যানেজার ওয়াজ কোয়াইট ভেক্সড ড্যাশ দ্য অ্যাসিস্ট্যান্টস কনস্ট্যান্ট ডিলে ইন সাবমিটিং দ্য রিপোর্টস। তাহলে কি বলছে? দ্য ম্যানেজার ওয়াজ কোয়াইট ভেক্সড। এখানে ভেক্সড মানে হচ্ছে এমন একটা অবস্থা যা রাগ বা ক্রোধ উৎপন্ন করতে সাহায্য করে, সেটাকে আমরা ভেক্সড বলি ঠিক আছে। কিসের? দ্য অ্যাসিস্ট্যান্টস কনস্ট্যান্ট ডিলে ঠিক আছে। এখন লাগাতার যে দেরি আছে এই দেরির কথা বলা হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি কি কনস্ট্যান্ট ডিলে ইন সাবমিটিং রিপোর্টস। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অ্যাট, অপশান এ অ্যাট। কারণ কি? কারণ এই যে দেওয়া আছে ভেক্সড অ্যাট ঠিক আছে, ভেক্সড অ্যাট। তাহলে এই যে ভেক্সড অ্যাট যখন হয় তখন এটার মিনিং হচ্ছে কোনো একটা থিং বা সিচুয়েশনের সাথে ঠিক আছে, থিং বা সিচুয়েশন বোঝাতে আমরা ভেক্সের সাথে ইউজ করি। আর যখন ভেক্সড যেটা আছে এই ভেক্সডের সাথে উইথ হবে, যখন কোনো পার্সন বা ব্যক্তির কথা বলবো তখন আমরা ভেক্সডের সাথে ইউজ। কিন্তু এখানে পার্সন না, এখানে অ্যাসিস্ট্যান্টসের কনস্ট্যান্ট ডিলে, এখানে অ্যাসিস্ট্যান্টের কথা বলা হচ্ছে না ঠিক আছে, অ্যাসিস্ট্যান্টের কথা বলা হচ্ছে না, এখানে অ্যাসিস্ট্যান্টের দ্বারা যে কনস্ট্যান্ট ডিলে হচ্ছে সেই ডিলের কথা বলা হচ্ছে কিসের ক্ষেত্রে? না সাবমিটিং দ্য রিপোর্টের ক্ষেত্রে ঠিক আছে। তাহলে এটা কোনো ব্যক্তির কথা না, এটা হচ্ছে কি থিং বা সিচুয়েশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি অ্যাট ঠিক আছে, ভেক্সড অ্যাট। তাহলে কখন এটা উইথ হতো? যখন কোনো পার্সন ডিনোট হতো তখন সেটা উইথ হতো। কিন্তু এখানে যেটা বলছে অ্যাসিস্ট্যান্ট কনস্ট্যান্ট ডিলে ইন সাবমিটিং দ্য রিপোর্টটা সাবমিট করার ক্ষেত্রে এই যে অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এই অ্যাসিস্ট্যান্টের কনস্ট্যান্ট ডিলের কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে অ্যাড বসছে বুঝতে পারলাম। এরপর আসছি 3 নম্বরে আছে চুজ দ্য সিনোনিম অফ প্র্যাগম্যাটিক। তাহলে এই যে প্র্যাগম্যাটিক যেটা দেওয়া আছে এই প্র্যাগম্যাটিকের সিনোনিম জিজ্ঞাসা করেছে। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর জানার আগে আমাদের যেটা জানতে হবে যে এই যে প্র্যাগম্যাটিক দেওয়া আছে এই প্র্যাগম্যাটিকের মিনিং কি। তাহলে প্র্যাগম্যাটিকের মিনিং দেখে নিচ্ছি আমরা। প্র্যাগম্যাটিকের মিনিং হচ্ছে বাস্তববাদী ঠিক আছে, বাস্তববাদী। আচ্ছা একটু সিম্পল করে যদি বলি তাহলে হয়ে যাবে কি ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল টাইপের, সেটাকে আমরা বলছি কি বাস্তববাদী।
বাস্তববাদী। তাহলে আইডিয়ালিস্টিক মানে কি? আইডিয়ালিস্টিক মানে আমরা জানি কি আদর্শবাদী, তাহলে এটা তো হবেই না। আইডিয়ালিস্টিক মানে কি? আদর্শবাদী, এটা হচ্ছে না। প্র্যাকটিক্যাল এটা হচ্ছে বাস্তববাদী। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে কি? একটু আগেই বললাম প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তববাদী। আর ইররেশনাল যেটা আছে সেটা হচ্ছে অযৌক্তিক। ইররেশনাল মানে কি? অযৌক্তিক। পারলে তোমরা এই যে মিনিং যেটা দেওয়া আছে মিনিংগুলো লিখে রাখতে পারো। অযৌক্তিক। আর টার্মোয়েল মানে হচ্ছে গোলমাল। তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়েছে কি? প্র্যাকটিক্যাল। সঠিক উত্তর হচ্ছে প্র্যাকটিক্যাল, অপশন বি। প্র্যাগমেটিক মানে হচ্ছে বাস্তববাদী, আর এই প্র্যাগমেটিক থেকে শব্দ এসছে প্র্যাগমাটিজম। ঠিক আছে, এরপর আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য সিনোনিম অফ ম্যাটিকিউলাস। তাহলে ম্যাটিকিউলাস যেটা দেওয়া আছে, এই ম্যাটিকিউলাসের সিনোনিম জিজ্ঞাসা করেছে। তাহলে সিনোনিম কি হবে? তাহলে সিনোনিম হয়ে যাচ্ছে কেয়ারলেস, না স্লোপি, না হ্যাস্টি, না স্ক্রোপুলাস। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে প্রথমে আমরা মেটিকুলাস যেটা দেওয়া আছে, এই মেটিকুলাসের মিনিংটা জেনে নেবো। ঠিক আছে, মেটিকুলাসের মিনিং জেনে নেব। তাহলে মেটিকুলাসের মিনিং হচ্ছে কি? অতি সতর্ক বা খুঁতখুঁতে। অতি সতর্ক বলা যেতে পারে, বা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে কি? খুঁতখুঁতে। ঠিক আছে, অতি সতর্ক বা খুঁতখুঁতে। তাহলে কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে হচ্ছে অসতর্ক। তাহলে তো এটা অ্যান্টোনিয়াম হয়ে যাচ্ছে, অ্যান্টোনিয়াম। তাহলে এটা হবে না। স্লোপি যেটা দেওয়া আছে, স্লোপি মানে হচ্ছে কি? নোংরা। স্লোপি মানে হচ্ছে কি? নোংরা বা অগোছালোটাকে আমরা স্লোপি বলি। হ্যাস্টি মানে হচ্ছে তড়িঘড়ি করা, খুব তাড়াতাড়ি করা, সেটাকে আমরা বলি হ্যাস্টি। আর স্ক্রুপুলাস যেটা দেওয়া আছে, এটার মানেই হচ্ছে খুঁতখুঁতে বা বিবেচক। খুঁতখুঁতেই বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? খুঁতখুঁতে। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হলো? স্ক্রুপুলাস। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এক্ষেত্রে যেটা মিনিং হয়ে যাচ্ছে এর সাথে ম্যাচ হচ্ছে অপশন ডি এর সাথে। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর বলছে অ্যান্টোনিয়াম। চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ এবুলিয়েন্ট। অ্যাবুলিয়েন্ট দেওয়া আছে। তাহলে এই যে অ্যাবুলিয়েন্টের মিনিং কি? তাহলে অ্যাবুলিয়েন্টের মিনিং হচ্ছে উচ্ছ্বসিত বা প্রাণবন্ত। আমরা বলি না খুব উচ্ছ্বসিত, একদম প্রাণোচ্ছল বা প্রাণবন্ত, সেটাকে আমরা বলছি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? উচ্ছ্বসিত। ঠিক আছে, বা প্রাণবন্ত বলা যেতে পারে, প্রাণবন্ত। ঠিক আছে, তাহলে অ্যাবুলিয়েন্ট। চারটা অপশন, এটা অপোজিট বলেছে, অর্থাৎ কি? বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিয়াম। তাহলে অ্যাবুলিয়েন্ট কি হবে? অ্যান্থুসিয়াস্টিক মানে হচ্ছে কি? উৎসাহী। তাহলে অ্যান্থুসিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী। তাহলে এটা তো হয়ে যাচ্ছে কি? সিনোনিম। আর ডিপ্রেস যেটা দেওয়া আছে, এই ডিপ্রেস মানে হচ্ছে বিষণ্ণ। আমরা জানি যে ডিপ্রেস শব্দটা খুব বেশি করে ইউজ করি। ডিপ্রেস হচ্ছে বিষণ্ণ। আর এক্সুবেরেন্ট যেটা দেওয়া আছে, এই এক্সুবেরেন্ট মানে হচ্ছে প্রচুর উচ্ছ্বসিত। আর ভিভাসিয়াস যেটা আছে, ভিভাসিয়াস মানে হচ্ছে চঞ্চল। তাহলে এক্ষেত্রে যেটা অপশানের বেসিসে যদি আমরা দেখি, তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি? ডিপ্রেস। ডিপ্রেস মানে হচ্ছে বিষণ্ণ, আর এবুলিয়েন্ট মানে হচ্ছে উচ্ছ্বসিত বা প্রাণবন্ত। তাহলে অ্যান্টোনিয়াম হয়ে যাচ্ছে ডিপ্রেস। এরপরে আসছি 6 নম্বর। তাহলে 6 নম্বর বলছে চুজ দ্য সিনোনিম অফ ট্র্যাঙ্কুয়েল। চুজ দ্য সিনোনিম অফ ট্র্যাঙ্কুয়েল। তাহলে এই যে অ্যান্টোনিয়াম। চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ট্র্যাঙ্কুয়েল। তাহলে অ্যান্টোনিয়াম বলেছে বিপরীত শব্দ। কার বিপরীত শব্দ? ট্র্যাঙ্কুয়েলের বিপরীত শব্দ। তাহলে দেখে নিই ট্র্যাঙ্কুয়েল কি? তাহলে ট্র্যাঙ্কুয়েল মানে হচ্ছে শান্ত। আমরা কি জানি? ট্র্যাঙ্কুয়েল মানে হচ্ছে শান্ত। ঠিক আছে, কাম, শান্ত। সিনোনিম হয়ে যাচ্ছে কাম। তাহলে চারটা অপশন দেখে নিই। চারটা অপশনের মধ্যে সেরিন। তাহলে এই যে প্রথমে দেওয়া আছে সেরিন। সেরিন মানে কি? সেরিন মানে হচ্ছে নির্মল। সেরিন মানে হচ্ছে কি? নির্মল বা শান্ত। ঠিক আছে, সেরিন মানে হচ্ছে নির্মল বা শান্ত। আর অ্যাজাইটেটেড যেটা দেওয়া আছে বা অ্যাজিটেটেড, এটার মানে হচ্ছে আমরা জানি উত্তেজিত বা বিক্ষুব্ধ হয়ে যাওয়া। তাহলে এটা হবে না। প্লাসিড মানে কি? প্লাসিড মানে হয়ে যাচ্ছে কি? আচ্ছা সরি, এজিটেটেড মানে তো উত্তেজিত। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? এটা সিনোনিম তো না, তো এটা তো অ্যান্টোনিয়াম। তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অ্যাজিটেটেড। বাকিগুলো দেখেনি। প্লাসিড মানে হচ্ছে শান্ত, আর কোয়াইট মানে হচ্ছে শান্ত। এই দুটার মানে হচ্ছে কি? শান্ত। তাহলে এগুলো হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিয়াম হয়ে যাচ্ছে কি? অ্যাজিটেটেড বা উত্তেজিত হয়ে যাওয়া। আমি সিনোনিম ভেবেছিলাম। তাহলে ট্র্যাঙ্কুয়েল মানে হচ্ছে শান্ত, আর এরই অপোজিট যেটা হচ্ছে সেটা অ্যাজিটেটেড মানে হচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে। সিরিন মানে হচ্ছে নির্মল বা শান্ত। এরপর আসছি 7 নম্বর। 7 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ লাউজ। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ লাউজ। তাহলে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আচ্ছা, লাউজের যে মিনিং যেটা আছে সেটা বলে দিই। এটা হচ্ছে উকুন। ঠিক আছে, আচ্ছা এটা অনেক লোকাল ভাষায় অনেক ভাষায় বলে, অনেক জায়গায় এটাকে আলাদা আলাদা ভাষায় ডাকে। ঠিক আছে, তো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এই উকুনকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে লাউজ যেটা দেওয়া আছে, এর চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? যেটা প্লুরাল ফর্ম, তাহলে প্লুরাল ফর্ম হয়ে যাবে কি? লাইস। এটা মনে রাখবে, প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে লাইস, অপশান সি।
ঠিক আছে, এরপরে আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। তাহলে এই যে ইডিয়াম যেটা দেওয়া আছে এই ইডিয়ামটার মিনিং কি হবে? কি বলছে? টু বি আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ ওয়েদারের নিচে আসা। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে বাগধারা বা ইডিয়াম। এর মিনিং কি হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি টু ফিল সিক অর আনওয়েল। টু ফিল সিক অর আনওয়েল, যেটা মানে হচ্ছে অসুস্থতা বোধ করা। অসুস্থতা বোধ করা। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপর আসছি 9 নম্বর। 9 নম্বর কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। অ্যান অফিসিয়াল পার্ডন। ঠিক আছে, অ্যান অফিসিয়াল পার্ডন ফর পিপল হু হ্যাভ বিন কনভিক্টেড অফ পলিটিক্যাল অফেন্সেস। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো? অ্যান অফিসিয়াল পার্ডন। ঠিক আছে, অফিসিয়াল অর্থাৎ কি রাজকীয় যেটা আছে ক্ষমা, ফর দ্য পিপল ওই লোকেদের জন্য, হু হ্যাভ বিন কনভিক্টেড যারা দোষী সাব্যস্ত হয়েছিল কিসের জন্য? পলিটিক্যাল অফেন্স, রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য বা বিরোধের জন্য। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান এ। অপশান এ, অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে কি? অ্যামনেস্টি মানেই হচ্ছে কি রাজক্ষমা। অ্যামনেস্টি মানে হচ্ছে রাজক্ষমা বা রাজকীয় ক্ষমা। ঠিক আছে, রাজক্ষমা বলা যেতে পারে। ঠিক আছে, অ্যামনেস্টি। অ্যাবলিউশন কি? অ্যাবলিউশন মানে হচ্ছে পাপ মুক্তি, মনে রাখবে এগুলা। অ্যাবলিউশন মানে হচ্ছে পাপ মুক্তি। আর রিডেমশন, এই রিডেমশন মানে হচ্ছে পরিত্রাণ। পরিত্রাণ বোঝাতে রিডেমশন শব্দটি ইউজ হয়। আর ক্লিমেন্সি যেটা আছে, এই ক্লিমেন্সি মানে হচ্ছে ক্ষমা বা দয়া। ক্ষমা বা দয়া। ঠিক আছে, ক্ষমা বা দয়া। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন এ, অ্যামনেস্টি। এরপরে আসছি 10 নম্বর। 10 নম্বর কি বলছে? হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে 4টা অপশনকে তোমরা একটু দেখে নেবে ভালো করে। এই 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন এ, কোয়েশ্চেনায়ার। তাহলে এটার মিনিং কি? এটার মিনিংই হচ্ছে এ সেট অফ প্রিন্টেড অর রিটেন কোয়েশ্চেন উইথ চয়েস অফ অ্যান্সার। ঠিক আছে, তাহলে এ সেট অফ কোয়েশ্চেন, প্রিন্টেড অর রিটেন কোয়েশ্চেন, তো জাস্ট আমি কোয়েশ্চেন্স করে দিচ্ছি। এ সেট অফ কোয়েশ্চেন্স উইথ এ চয়েস অফ অ্যান্সার, উইথ এ চয়েস অফ অ্যান্সার, এটাকে আমরা বলছি কি কোয়েশ্চেনের। বুঝতে পারলাম? এরপর আসছি, আচ্ছা এরপরে আসছে সেকশন 2, যেখানে থাকবে টোটাল কোয়েশ্চেন থাকবে জেকে থাকবে টোটাল 20টি প্রশ্ন। তো ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে। হ্যাঁ তোমাদের স্কোর কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। খুব অল্পজন কমেন্ট করে জানাচ্ছ তোমাদের স্কোর কত হচ্ছে, তো আমরা আশা করবো যে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ বা এইট ফোল্ড পাথ কোন ধর্মের মূল দর্শন? অষ্টাঙ্গিক মার্গ বা এইট ফোল্ড পাথ কোন ধর্মের মূল দর্শন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি, বৌদ্ধ ধর্ম। অপশন বি, বৌদ্ধ ধর্ম। তাহলে গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তির জন্য 8টি পথের কথা বলেছিলেন, এই 8টি পথকেই বলা হয় অষ্টাঙ্গিক মার্গ বা এইট ফোল্ড পাথ। ঠিক আছে, এরপর আসছি 2 নম্বর বলছে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অনেকে হয়তো রাজ্যপাল করে আসে, কিন্তু রাজ্যপাল না, এটা হয়ে যাবে কি ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি, তবে তিনি একক নন, কিন্তু এটা মনে রাখবে, তবে তিনি একক নন। সংবিধানের 217 নম্বর ধারা, 217 সংবিধানের 217 নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। আবার কখনো কখনো সেই এই হাইকোর্টের প্রধান বিচারপতির সাথেও পরামর্শ করেন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, ভারতের রাষ্ট্রপতি কিন্তু একক না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সাথে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ নেন, আর্টিকেল 217 নম্বর। এরপর আসছি 3 নম্বর বলছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পরেশনাথ। সঠিক উত্তর হচ্ছে পরেশনাথ। মনে রাখবে, এই যে পরেশনাথ যেটা হচ্ছে এই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এটি বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে কত? 1366 মিটার। ঠিক আছে,
কোনো কোনো জায়গায় 1365 মিটারও দেওয়া আছে। তাহলে জৈন ধর্মে এটি অত্যন্ত পবিত্র স্থান এবং এটিকে শিখ রাজি নামেও জানা হয়, শিখ রাজি নামেও জানা হয়। জৈন ধর্মের একটি পবিত্র স্থানের নাম হচ্ছে এই পরেশনাথ। ঠিক আছে, এরপরে আসছি 4 নম্বর বলছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটির প্রধান উদ্দেশ্য কি? বেটি বাঁচাও বেটি পড়াও বা পড়াও এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য কি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে নারী শিক্ষার প্রসার ও কন্যা ভ্রূণ হত্যার রোধ। ঠিক আছে, নারী শিক্ষার প্রসার ও কন্যা ভ্রূণ হত্যা রোধ। এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে ভারতের ডেড সি নামে পরিচিত অত্যন্ত লবণাক্ত হ্রদ প্যাংগং সো কোথায় অবস্থিত? ভারতের ডেড সি, ঠিক আছে, মৃত সাগর যেটাকে বলা হয়, নামে পরিচিত অত্যন্ত লবণাক্ত হ্রদ প্যাংগং সো কোথায় অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লাদাখ। এই প্যাংগং সো নিউজে খুব থাকে, ঠিক আছে, লাদাখ। তাহলে প্রায় 4350 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদটি, জল অত্যন্ত লবণাক্ত। ঠিক আছে, তাহলে এটা কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। এরপরে আসছি 6 নম্বর বলছে কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ত্রিস্তরীয় করার প্রস্তাব দেওয়া হয়? বহুবার পরীক্ষা এসছে। ঠিক আছে, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ত্রিস্তরীয় করার প্রস্তাব দেওয়া হয়? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি বলবন্ত রায় মেহতা কমিটি। কত সালে যদি বলে তাহলে 1957, 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটির ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, যেখানে প্রথম থাকছে কি গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, প্রথম থাকছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরে থাকছে পঞ্চায়েত সমিতি, দ্বিতীয় স্তরে থাকছে কি পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, আর তৃতীয় স্তরে থাকছে জেলা পরিষদ। এই 3টি স্তরের সুপারিশ করেছিল কোন কমিটি? বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে। এরপর আসছি 7 নম্বর আছে বাবা বুদান, এটা বুদান হবে। ঠিক আছে, বাবা বুদান হিলস কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? বাবা বুদান হিলস কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি লৌহ আকরিক, অপশন সি লৌহ আকরিক। ঠিক আছে, আচ্ছা কোথায় যদি অবস্থিত বলা হয় এই বাবা বুদান হিল, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি কর্ণাটকের চিকমাগালুর ডিস্ট্রিক্ট বা জেলা। ঠিক আছে, এগুলো লিখে রাখবে যে কর্ণাটকের চিকমাগালুর ডিস্ট্রিক্ট বা জেলায় অবস্থিত। এই পাহাড়টি অন্যতম লৌহ আকরিক সমৃদ্ধ অঞ্চল। এছাড়া এখানে ভারতের প্রথম কফি চাষ শুরু হয়েছিল, প্রথম কফি চাষ শুরু হয়। ঠিক আছে, এরপরে আসছি 8 নম্বর বলছে বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি ধর্মপাল, অপশন বি ধর্মপাল। মনে রাখবে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল 8ম শতাব্দীতে বিহারে বিক্রমশিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই ধর্মপাল ছিলেন কি পাল বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে ধর্মপাল। এরপর আসছি 9 নম্বর বলছে 2011 সালের জনগণনা, যেটাকে আদমশুমারিও বলা হয়। ঠিক আছে, আদমশুমারি। ঠিক আছে, 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও সর্বোচ্চ? ভারতে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও সর্বোচ্চ? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেরালা। ঠিক আছে, মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে কেরালায় প্রতি 1000 জন পুরুষের বিপরীতে 1000 জন পুরুষের বিপরীতে ফিমেল সংখ্যা হচ্ছে 1084। ঠিক আছে, 1084। আর সব থেকে কম যদি বলে তাহলে কম লিঙ্গ অনুপাত হচ্ছে হরিয়ানা, ঠিক আছে, সেখানে মেল হচ্ছে 1000 আর ফিমেল হচ্ছে এখানে 879। ঠিক আছে, এরপরে 10 নম্বর বলছে 1916
1916 সালের লখনৌ চুক্তিতে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা কে পালন করেছিলেন? 1916 সালের লখনৌ চুক্তিতে, ঠিক আছে, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা কে পালন করেছিলেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অনেকে জওয়াহরলাল নেহরু করে আসে, কিন্তু এটা জওয়াহরলাল নেহরু না, এটা হবে কি বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তাহলে বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলীর প্রচেষ্টায় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা লখনৌ চুক্তি নামে পরিচিত। সালটা হচ্ছে 1916। এরপর আসছি 11 নম্বর বলছে একটি ইমেল অ্যাড্রেসের দুটি অংশ কি কি? একটি ইমেল অ্যাড্রেসের দুটি অংশ কি কি? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইউজার নেম অ্যান্ড ডোমেন নেম। অপশন বি, ইউজার নেম অ্যান্ড ডোমেন নেম। ঠিক আছে, যেরকম এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা যে ইমেল অ্যাড্রেসে @ যেটা আছে, ইমেল অ্যাড্রেসে এইভাবে @ যেটা আছে, এর আগের অংশটি হলো ইউজার নেম এবং পরের অংশটি হলো ডোমেন নেম। ঠিক আছে, যেরকম আমি যদি বলি একটা জাস্ট সিম্পল আমি ইউজার নেম, এই যে @gmail.com, ঠিক আছে, তাহলে এই gmail.comটা হচ্ছে ডোমেন নেম আর এটা হচ্ছে ইউজার নেম। এরপর আসছি 12 নম্বর বলছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গোপনে কংগ্রেস রেডিও পরিচালনা করতেন? 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গোপনে কংগ্রেস রেডিও পরিচালনা করতেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি উষা মেহতা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি উষা মেহতা। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে উষা মেহতা। এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন মৃত্তিকাটি স্বকর্ষণ বা সেলফ প্লাগিং ক্ষমতার জন্য পরিচিত? ভারতের কোন মৃত্তিকাটি স্বকর্ষণ বা সেলফ প্লাগিং ক্ষমতার জন্য পরিচিত? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে রেগুর সয়েলও বলা হয়। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর সয়েল বা ব্ল্যাক সয়েলও বলা হয়। ঠিক আছে, মনে রাখবে এটা যেটা হচ্ছে এটা সেলফ প্লাগিং বা স্বকর্ষণ বলার কারণই হচ্ছে এটি শুষ্ক মৌসুমে এই মাটি ফেটে যায়। ঠিক আছে, শুষ্ক মৌসুমে ফেটে যায় এবং তার মধ্যে ফাটলের তৈরি হয় এবং যার ফলে সেটার মধ্যে বায়ু বা বাতাস পৌঁছাতে পারে এবং এই যে আবার সেটি বর্ষাকালে আবার এক জায়গায় চলে আসে। তাহলে এই যে প্রাকৃতিক প্রসারণ ও সংকোচনের ফলে মাটি নিজে থেকেই চাষের মতো নরম ও ঝুরঝুরে হয়ে যায়, এই জন্য একে বলা হয় কি স্বকর্ষণ বা সেলফ প্লাগিং সয়েল। বুঝাতে পারলাম? এরপরে আসছি 14 নম্বর প্রশ্ন বলছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপি কত সালে প্রতিষ্ঠিত হয়? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপি কত সালে প্রতিষ্ঠিত হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1974, 1974। ঠিক আছে, তাহলে বিশেষ করে জল দূষণ যেটা আছে, এই জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ 1974 খ্রিস্টাব্দে এই আইনে সংবর্ধিত, যা ভারতে বায়ু দূষণ ও জল দূষণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বায়ু দূষণ ও জল দূষণ নিয়ন্ত্রণ করে, বায়ু দূষণ ও জল দূষণ। এরপরে আসছি 15 নম্বর প্রশ্ন বলছে 1924 সালের ভাইকম সত্যাগ্রহ কিসের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? 1924 সালের ভাইকম সত্যাগ্রহ কিসের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অস্পৃশ্যতা ও মন্দিরে প্রবেশের বাধা। ঠিক আছে, তাহলে 1924 সালে ভাইকম সত্যাগ্রহ যেটা আছে কেরালার একটা জায়গার নাম, তৎকালীন ত্রাবাঙ্কর বলা হতো। তাহলে এই ভাইকম মন্দিরের আশেপাশের যে রাস্তা আছে, এই রাস্তাতে ও মন্দিরে নিম্নবর্গের মানুষের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা ছিল। তাহলে এই নিষেধাজ্ঞা বা অস্পৃশ্যতা প্রথার বিরুদ্ধেই এই ভাইকম সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল। কত সালে? 1924। জায়গাটা কোথায়? কেরালা, তৎকালীন ত্রাবাঙ্কুর। বুঝতে পারলাম? এরপর আসছি 16 নম্বর প্রশ্ন বলছে হাইড্রোজেন বোমা। 16 নম্বর প্রশ্ন বলছে হাইড্রোজেন বোমা বা হাইড্রোজেন বোম বা থার্মোনিউক্লিয়ার বোমার জনক কাকে বলা হয়? হাইড্রোজেন বোমার জনক কাকে বলা হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এডওয়ার্ড টেলর। অনেকে ওপেনহাইমার করে আসে, কিন্তু ওপেনহাইমার হচ্ছে পারমাণবিক বোমার জনক। ঠিক আছে, আর হাইড্রোজেন বোমার জনক হচ্ছে এডওয়ার্ড টেলরকেই ধরা হয়। এরপর আসছি 17 নম্বর প্রশ্ন
17 নম্বর প্রশ্ন বলছে আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শোয়ার্স। আম্রবৃষ্টি, আম্র অর্থাৎ আম, ঠিক আছে, বৃষ্টি, শোয়ার্স, আম্রবৃষ্টি মূলত ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? বহুবার পরীক্ষায় এসেছে আম্রবৃষ্টি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কেরালা ও কর্ণাটকা, অপশন সি, কেরালা ও কর্ণাটকা, অপশন সি। ঠিক আছে, গ্রীষ্মকালের শেষে বিশেষ করে প্রাক বর্ষা বৃষ্টিপাত, অর্থাৎ গ্রীষ্মকালের শেষের দিকে একদম বর্ষাকালের শুরুর দিকে, ঠিক আছে, গ্রীষ্মকালের শেষের দিকে আর বর্ষাকালের শুরুর দিকে যে একটা বৃষ্টিপাত হতো, তাহলে এই বৃষ্টিপাতটি কেরালা কর্ণাটকে আম দ্রুত পাকতে সাহায্য করে, তাই একে আম্রবৃষ্টি বলা হয় বা ম্যাঙ্গো সোয়ার বলা হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে একে আলাদা নামে ডাকা হয়, সেই নামটির নাম কি? সেটা হচ্ছে কালবৈশাখী। সেটা হচ্ছে কি কালবৈশাখী। ঠিক আছে, সেটার নাম হচ্ছে কালবৈশাখী। বুঝতে পারলাম? এরপরে আসছি 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে একটি আইপি অ্যাড্রেস IPv4 এ কত বিটের হয়ে থাকে? একটি আইপি অ্যাড্রেস, যেটা দুরকম আইপি অ্যাড্রেস হয়, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। ঠিক আছে, তাহলে এই যে আইপি অ্যাড্রেস v4 যেটা দেওয়া আছে, এটি কত বিটের হয়ে থাকে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 32 বিট। 32 বিট। ঠিক আছে, তাহলে এই যে v4 যেটা আছে এটা হচ্ছে 32 বিট। আর যদি এই যে IP6 যদি বলে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে 128। মনে রাখবে, এটা হচ্ছে 128 বিট। বুঝতে পারলাম? এরপর আসছি 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে 1760 সালের বন্দিবাসের যুদ্ধ, মোস্ট ইম্পর্টেন্ট, 1760 সালের বন্দিবাসের যুদ্ধ বা ব্যাটল অফ বন্দিবাস ইংরেজদের কাছে কোন শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল? 1760 সালে যে বিখ্যাত বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে ইংরেজদের কাছে কোন শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফ্রেঞ্চ বা ফরাসি। ঠিক আছে, ফ্রেঞ্চ বা ফরাসি। তাহলে এই যুদ্ধে ভারতে ফরাসিদের রাজনৈতিক আধিপত্যের পতন ঘটে। ফ্রান্সের পরাজয়ের ফলে ফ্রান্সের যে রাজনৈতিক আধিপত্য এবং এর পতন ঘটে, এবং এর পরিবর্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে পরিণত হয় বিদেশি শক্তিগুলির মধ্যে। এরপর আসছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে লেজার, লেজার প্রযুক্তির উদ্ভাবন কে করেছিলেন? লেজার প্রযুক্তির উদ্ভাবন কে করেছিলেন? যা এই যে লেজার, এই লেজার নিয়ে আজকে বর্তমান বিশ্বে খুবই রিসার্চ চলছে এই নিয়ে, একে ওয়েপন বানানোর জন্য, লেজার ওয়েপন। অনেক দেশ এটা নিয়ে সাকসেসও পেয়েছে এবং এটা আরও কাজ চলছে। তাহলে এই যে লেজার প্রযুক্তি, এই লেজার প্রযুক্তি উদ্ভাবন কে করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি থিওডর মাইম্যান। থিওডর মাইম্যান, অপশন এ, থিওডর মাইম্যান। ঠিক আছে, 1960 সালে হিউজ রিসার্চ ল্যাবরেটরিতে থিওডর মাইম্যান প্রথম সফলভাবে লেজার রশ্মি তৈরি করেন। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি 21 নম্বর প্রশ্ন। তাহলে এটা হচ্ছে কি হোমওয়ার্ক। ঠিক আছে, চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ঠিক আছে, এবং এর নেতা কে ছিলেন? এটাও অপশন কমেন্টে জানাবে। ঠিক আছে, নেতা কে ছিলেন? নেতা কে ছিলেন? আচ্ছা, নেতাটা বলে রাখছে সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, জাস্ট কোন রাজ্যে শুরু হয়েছিল এটা কমেন্ট করে জানাবে। সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, তাহলে কোন রাজ্যে হয়েছিল এটা কমেন্ট করে জানাবে। এটা থাকলে তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কমেন্টে জানাবে, এবং তার সাথে সাথে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করছি। আমাদের যেটা টোটাল 30টি প্রশ্ন ছিল সেটা কমপ্লিট করলাম। অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবে অবশ্যই বন্ধুদের মধ্যে। আর হ্যাঁ, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো এখানে শেষ করছি। জয় হিন্দ।